কাল রাতে ডাব্লিউডাব্লিউ একটা শকিং নিউজ দিয়েছে আমাদের সবাইকে, যখন ডাব্লিউডাব্লিউ এটা অ্যানাউন্স করে দিয়েছে যে রাসেল পালুজা শুরু হবে ব্রক লেসনার ভার্সেস জন সিনার ম্যাচ দিয়ে। মানে যেই ম্যাচটাকে আমরা ভাবছিলাম যে এই ম্যাচটা তো রাসেল পালুজার মেন ইভেন্টেই হবে, সেই ম্যাচটাকে দিয়ে ডাব্লিউডাব্লিউ রাসেল পালুজাকে শুরু করছে। এবার তোমরা বলবে যে এত বড় ম্যাচ দিয়ে একটা প্রিমিয়াম লাইভ ইভেন্ট শুরু কেন হচ্ছে? কারণ দেখো, যেমন আমি তোমাদের বলেছিলাম যে রাসেল পালুজাই মানে ইএসপিএনের প্রথম প্রিমিয়াম লাইভ ইভেন্ট হতে চলেছে। তো সেই কারণে এই যে ইএসপিএনের সাথে ডাব্লিউডাব্লিউর যে জার্নিটা, সেটার একটা ব্লকবাস্টার শুরু করার জন্যই ব্রক লেসনার ভার্সেস জন সিনার ম্যাচকে ডাব্লিউডাব্লিউ রাসেল পালুজার ওপেনিংয়েই রেখেছে। মানে এই ম্যাচটা দিয়ে প্রিমিয়াম লাইভ ইভেন্টটাকে ডাব্লিউডাব্লিউ শুরু করবে। তো এই ম্যাচটার মেন ইভেন্টে হচ্ছে না। এবার তোমরা বলো তাহলে মেন ইভেন্টে তোমরা কোন ম্যাচটাকে দেখতে চাও? কোডি রোডস ভার্সেস ড্রিউ ম্যাকইন্টায়ার, নাকি সেথ রলিন্স বেকি লিঞ্চ ভার্সেস সিএম পাঙ্ক কেজ হেলি? কারণ আর তো এই দুটো ম্যাচই বেঁচে আছে, এই দুটো ম্যাচের মধ্যেই কোনো একটা মেন ইভেন্ট হতে পারবে, মানে মেন ইভেন্ট ক্যালিভার ম্যাচের কথা বলছি। কিন্তু যাই হোক, সেটা আজকের ভিডিওর টপিক না। আজকের ভিডিওর টপিক হচ্ছে ডাব্লিউডাব্লিউর আর একটা শকিং অ্যানাউন্সমেন্ট নিয়ে, যেটা ডাব্লিউডাব্লিউ করার পর ইউএসের ক্রাউড তো পুরো শক হয়ে গেছিলো। আর তারা ডাব্লিউডাব্লিউকে ইউ সোল্ড আউট এরকম অনেক ধরনের চ্যান্ট করে অপমান করার চেষ্টা করেছে। আর এটা এমনি খুব পুরনো খবর, তাই খবরটাকে নিয়ে আমি তোমাদের বেশি হাইপ করবো না, কারণ তোমরা সবাই জানো যে আজ থেকে 2 বছর পর মানে 2027 সালে ডাব্লিউডাব্লিউর যে রাসেলমেনিয়া হতে চলেছে, মানে রাসেলমেনিয়া 43, সেইটা ডাব্লিউডাব্লিউ করতে চলেছে সৌদি আরব থেকে। তার মানে রাসেলমেনিয়া আর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে হচ্ছে না। আর এই খবরটা শোনার পর থেকে বিশেষ করে আমেরিকার মানুষজন তো বিশাল খেপে গেছে ডাব্লিউডাব্লিউর উপর, যে রাসেলমেনিয়াকে ডাব্লিউডাব্লিউ কীভাবে আমেরিকার বাইরে নিয়ে যেতে পারে। এইটা তো ডাব্লিউডাব্লিউর একদমই করা উচিত হয়নি। তো এই নিয়ে অনেক রিউমার চলছে, অনেক খবর আসছে যে এই রাসেলমেনিয়া কী হতে পারে। এটা হয়তো সবথেকে ভালো রাসেলমেনিয়া হতে পারে, বা এটা হয়তো সবথেকে খারাপ রাসেলমেনিয়াও হতে পারে। মানে প্রত্যেকটা পয়েন্টেরই নিজেদের কারণ আছে। তো আজকে এই ভিডিওতে এই বিষয়টাকে নিয়েই পুরো ডিটেলসে আলোচনা করবো। মানে তোমরা যদি এই বিষয়ে কিছু জানতে চাও, আমার মনে হয় এই ভিডিওটা দেখার পর তোমাদের সব প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। তাই ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে কথা বলা যাক যে ডাব্লিউডাব্লিউ রাসেলমেনিয়াকে নিয়ে সৌদি আরব বা সৌদি আরেবিয়াতে গেল কেন। তার প্রধান কারণ হচ্ছে টিকেও। কারণ জবের থেকে আমরা দেখেছি যে ডাব্লিউডাব্লিউ টিকেওর আন্ডারে এসেছে, তবের থেকেই ডাব্লিউডাব্লিউ পুরো বিজনেস ওরিয়েন্টেড হয়ে গেছে। মানে ডাব্লিউডাব্লিউ টাকা ছাড়া কিছু বোঝে না, বা আমরা বলতে পারি টিকেও ডাব্লিউডাব্লিউর মাধ্যমে টাকা কামানো ছাড়া কিছু বোঝে না। কারণ আমরা দেখতে পাচ্ছি যে ডাব্লিউডাব্লিউ এখন স্পন্সার্সে ভরে গেছে। রিংয়ের কী অবস্থা হয়েছে, রিং ম্যাটের চারিদিকে স্পন্সার্স, রিং সাইডে স্পন্সার, টেবিলের উপর স্পন্সার, ল্যাডারে স্পন্সার, মানে যেখানে যেখানে জায়গা বাকি ছিল সব জায়গায় ডাব্লিউডাব্লিউ স্পন্সারদের ঢুকিয়ে দিয়েছে। তো এইভাবে ডাব্লিউডাব্লিউ যতটা টাকা কামানো যায়, বা টিকেও ডাব্লিউডাব্লিউর মাধ্যমে যতটা টাকা কামানো যায় সেটার দিকেই নজর দিচ্ছে। তো এই দিক থেকে দেখতে গেলে যেইখানে টিকেও নিজের প্রফিট দেখবে সেখানে টিকেও যাবেই যাবে। তাতে মানে পাবলিকদের কি ইমোশন বা তাদের ফ্যান্সদের কি ইমোশন, সেটা টিকেও একদমই পরোয়া করে না সেই অর্থে। আর আমরা সেটা দেখতেও পাচ্ছি। তো এইটা একটা বিশাল বড় কারণ, যেই কারণে টিকেও ডাব্লিউডাব্লিউ রাসেলমেনিয়াকে নিয়ে সৌদি আরেবিয়া যাচ্ছে। তার কারণ হচ্ছে আমেরিকায় রাসেলমেনিয়া হলে আমেরিকার কোনো স্টেট এত টাকা দিতে পারবে না যতটা সৌদি আরেবিয়া দিচ্ছে। কারণ আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বলি, এই বছরে যে রাসেলমেনিয়াটা হলো মানে রাসেলমেনিয়া 41, যেটা হয়েছিল লাস ভেগাস থেকে, সেই লাস ভেগাস রাসেলমেনিয়ার জন্য ডাব্লিউডাব্লিউকে দিয়েছিল $5 মিলিয়ন। সেইখানে সৌদি আরেবিয়া রাসেলমেনিয়া 43-র জন্য ডাব্লিউডাব্লিউকে দিচ্ছে $250 মিলিয়ন। মানে পুরো $245 মিলিয়ন বেশি দিচ্ছে ডাব্লিউডাব্লিউকে। এবার তোমরাই বলো যে তোমরা যদি সেই পজিশনে হতে, তোমরা কেন এত বড় ডিল নিজেদের হাত থেকে মানে ছেড়ে দিতে? তাছাড়া এই যে নেক্সট ইয়ার রয়্যাল রাম্বল হবে, সেটাও তো সৌদি আরেবিয়া থেকে হচ্ছে। সেইটার জন্য ডাব্লিউডাব্লিউ $100 মিলিয়ন পাচ্ছে সৌদি আরেবিয়া থেকে। তাহলে এত বড় বড় ডিল ডাব্লিউডাব্লিউ কেন ছাড়বে, বা টিকেও কেন ছাড়বে? কারণ টিকেওর মূল মোটিভ তো এইটাই যে ডাব্লিউডাব্লিউ থেকে যতটা টাকা কামানো যায় ততটাই টিকেও কামিয়ে নিতে চায়। এই জন্য আমরা দেখতে পাচ্ছি টিকিট প্রাইসকে মানে কোন লেভেলে নিয়ে গেছে ডাব্লিউডাব্লিউ, যেখানে হয়তো সেখানকার সাধারণ মানুষরা হয়তো টিকিট কিনতেই পারবে না, মানে রাসেলমেনিয়া বা ডাব্লিউডাব্লিউর কোনো প্রিমিয়াম লাইভ ইভেন্ট দেখার জন্য। তো সেখানে টিকেও তো নিজেদের মানে ব্যবসা দেখবেই, নিজেদের লাভ দেখবেই। এইটা একটা বিশাল বড় কারণ। তাছাড়া আরেকটাও কারণ আছে, যেটা হচ্ছে যে এই যে সৌদি আরেবিয়া বা রিয়াদ,
এরা একটা বিশাল বড় স্পোর্টস বডি হতে চায় পুরো ওয়ার্ল্ডের, মানে পুরো ওয়ার্ল্ডের যত স্পোর্টস আছে সেইটার একটা বিশাল বড় পাওয়ার হাউস হতে চাইছে এই সৌদি আরেবিয়া বা রিয়াদ। এর কারণে আমরা দেখতে পাচ্ছি যে সৌদি আরেবিয়াতে মানে পৃথিবীর যত বড় বড় স্পোর্টস আছে তার বিভিন্ন ইভেন্ট অর্গানাইজ হচ্ছে। রিসেন্ট উদাহরণ দিলে এখন যে এশিয়া কাপ চলছে ক্রিকেটে, সেটা কোথার থেকে হচ্ছে? সেটাও হচ্ছে সৌদি আরেবিয়া থেকে, যেখানে দুবাইতে, শারজাতে, এই সব জায়গায় মানে আমরা দেখতে পাচ্ছি ক্রিকেট ম্যাচ খেলা হচ্ছে। তাছাড়া আইপিএলের অকশনে এক সময় আর কি দুবাইতে হোস্ট করা হয়েছিল। তো সৌদি আরেবিয়া বিভিন্ন রূপে এভাবে যত বড় বড় স্পোর্টস কান্ট্রি আছে বা স্পোর্টস আছে পুরো পৃথিবীতে সেগুলোকে নিজেদের দিকে টানছে। এছাড়া আমরা এটাও দেখতে পাচ্ছি যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো CR7 সেও সৌদি আরেবিয়ার একটা ফুটবল ক্লাবের হয়ে ফুটবল খেলছে। মানে সৌদি আরেবিয়ার কাছে টাকাটা তো কোনো ফ্যাক্টরি না, মানে তারা বলেছে টাকা নিয়ে কোনো প্রশ্নই না, যত টাকা লাগবে আমরা তত টাকা ঢালবো, কিন্তু যত বড় বড় স্পোর্টস ইভেন্ট আছে সব আমাদের এইখানেই হওয়া চাই। তো এই কারণে সৌদি আরেবিয়া বিভিন্ন স্পোর্টস ইভেন্টগুলোকে নিজেদের দিকে আনছে, আর রাসেলমেনিয়া হচ্ছে তাদের মধ্যে একটা সবার সেরা স্পোর্টস ইভেন্ট। মানে প্রত্যেকটা বড় বড় ইভেন্টের মধ্যে রাসেলমেনিয়ার নামও পড়ছে। আর ডাব্লিউডাব্লিউইর চোখে তো মানে ডাব্লিউডাব্লিউইর তো সব থেকে বড় ইভেন্টই হচ্ছে রাসেলমেনিয়া, তো সেইটাকে সৌদি আরেবিয়া নিজেদের দেশে করাতে চায়। তো এটাও একটা বিশাল বড় কারণ। এবার প্রথমে ডাব্লিউডাব্লিউই ভেবেছিল যে প্রবলেমটাকে সলভ করার জন্য আমেরিকাতেও একটা রাসেলমেনিয়া করাবে, সৌদি আরেবিয়াতেও একটা রাসেলমেনিয়া করাবে। যেমন আমরা এক সময় দেখেছিলাম যে একটা রয়্যাল রাম্বল হয়েছিল, তারপর সৌদি আরেবিয়াতে গ্রেটেস্ট রয়্যাল রাম্বল হয়েছিল, কিন্তু সৌদি আরেবিয়া বলেছে যে না, রাসেলমেনিয়া হলে সেই বছর একটাই হবে আর সেটা আমাদের দেশ থেকে হবে। তার কারণ হচ্ছে, তোমরা ভাবো যদি রাসেলমেনিয়া 43 প্রথমে আমেরিকা থেকে হতো আর সৌদি আরেবিয়াকে খুশি করার জন্য ডাব্লিউডাব্লিউ আরেকটা রাসেলমেনিয়া সেই বছরই হোস্ট করতো, তাহলে সেটাকে ঠিক রাসেলমেনিয়ার মতো লাগতো না, মানে সেটাকে এই রাসেল পালুজার মতনই লাগতো যে একটা রাসেলমেনিয়া আর এটা একটা মিনি রাসেলমেনিয়া টাইপের। কিন্তু সৌদি আরেবিয়া বলেছে না না বাবা, ওই সব হবে না, রাসেলমেনিয়া হলে একটাই হবে আর সেটা আমাদের দেশেই হবে। আর সেই কারণে রাসেলমেনিয়া 43 একটাই রাসেলমেনিয়া হবে, যেটা হবে সৌদি আরেবিয়া থেকে। তো এই হচ্ছে বিশাল বড় কারণ যার ফলে ডাব্লিউডাব্লিউ সৌদি আরেবিয়াতে রাসেলমেনিয়া নিয়ে গেছে। এবার ডাব্লিউডাব্লিউ এটা তো অ্যানাউন্স করে দিয়েছে যে রাসেলমেনিয়া 43 সৌদি আরেবিয়া থেকে হতে চলেছে, মানে 2027 সালে। কিন্তু আমরা সৌদি আরেবিয়াকে জানি, যেমন বললাম, টাকাটা তাদের কাছে কোনো ফ্যাক্টরি না, যত টাকা লাগবে তারা তত টাকা ঢালতে রাজি, কিন্তু তাদের বড় বড় সুপারস্টার চাই, বড় বড় নাম চাই। আর এই কারণে রাসেলমেনিয়া 43কে নিয়ে এখন অনেক রিউমার চলছে যে সৌদি আরেবিয়া নাকি ডাব্লিউডাব্লিউর কাছে এটা ডিমান্ড করেছে যে যত লেজেন্ডস সম্ভব সব লেজেন্ডদেরকে রাসেলমেনিয়া 43তে অ্যাপিয়ার করাতে হবে। এবার লেজেন্ড নামে তোমাদের কাদের কাদের নাম মাথায় আসছে এই মুহূর্তে? আন্ডারটেকার, শন মাইকেল, ট্রিপল এইচ, ওই দিক থেকে স্টোন কোল্ড স্টিভ অস্টিন, রিক ফ্লেয়ার, মানে এদের নামই মাথায় আসছে লেজেন্ড বলতে। তো এদের সবাইকে সৌদি আরেবিয়া বলেছে রাসেলমেনিয়া 43তে অ্যাপিয়ার করাতে হবে, এমনকি এদের ম্যাচও করাতে হবে। তো এবার তোমরাই ভাবো যে এই সময় মানে 2027 সালে দাঁড়িয়ে যদি আন্ডারটেকার ভার্সেস শন মাইকেল বা স্টোন কোল্ড স্টিভ অস্টিন ভার্সেস ধরে নাও ওই দিক থেকে রিক ফ্লেয়ার, এরকম টাইপের কোনো ম্যাচ হয়, সেই ম্যাচগুলোর কী হাল হতে পারে। আমরা সৌদি আরেবিয়াতেই গোল্ডবার্গ ভার্সেস আন্ডারটেকারের ম্যাচ দেখেছিলাম, সেটা কেমন ম্যাচ ছিল আমি আর মনে করাতে চাইছি না। এছাড়া আমরা ট্রিপল এইচ শন মাইকেলস ভার্সেস ব্রাদার অফ ডিস্ট্রাকশন মানে কেন আর আন্ডারটেকারের ম্যাচ দেখেছিলাম, যেটাকেও বলা হয় ডাব্লিউডাব্লিউর ইতিহাসের একটা সব থেকে বাজে ম্যাচ। তো এরকম, আর এটাই লেজেন্ডদের কোনো দোষই নেই, কারণ স্বাভাবিক না, হিউম্যান বডি, এত বয়স হয়ে গেলে একটা মানে কি বলবো, একটা বয়সের ছাপ তো দেখা যাবে সেখানে, সেখানে তাদের থেকে আমরা ক্লাসিক ম্যাচটা এক্সপেক্ট করতে পারি না। এবার তোমরা ভাবো সেখানে রাসেলমেনিয়া 43তে গিয়ে যদি এরকম কোনো ম্যাচ ডাব্লিউডাব্লিউ করায় তাহলে সেই ম্যাচটা কতটা ব্যাকল্যাশ পেতে পারে। কিন্তু এরকম রিউমার চলছে যে সৌদি আরেবিয়া যেহেতু দাবি করেছে তাই ডাব্লিউডাব্লিউকে তো সেই কথা শুনতেই হবে, কারণ যেমন বললাম টাকাটা কোনো ফ্যাক্টর না, যে যত টাকা চাইছে তত টাকাই সৌদি আরেবিয়া তাদের মুখে ছুঁড়ে মারবে, কিন্তু তাদের যা ডিমান্ড সেটাকে পুরো করে দিতে হবে। তো এই কারণে এরকম একটা রিউমার তো চলছে। কিন্তু আরও কিছু রিউমারের কথা বলি যে আর কি কি হতে পারে। তো যেমন বললাম কিছু মার্কিন ম্যাচেস তো তারা চাইছে, কিন্তু আরেকটা বড় রিউমার যেটা কিনা সৌদি আরেবিয়া চাইছে সেটা হচ্ছে দ্য রক। তারা বলেছে আমরা রককে কোনোভাবে রাজি করিয়ে নেব, রক তো রাসেলমেনিয়া 43তে কম্পিট করবেই করবে। এবার রককে তো রাজি করিয়ে নিল, কিন্তু রকের এগেনস্টে কে থাকবে? তো দুটো নাম এখন সামনে আসছে, এক হচ্ছে কোডি রোডস আর এক হচ্ছে রোমান রেইন্স। তো রক ভার্সেস কোডি রোডস না হলে রক ভার্সেস রোমান রেইন্স, এই দুটো ম্যাচের মধ্যে একটা ম্যাচ আমরা সৌদি আরেবিয়াতে দেখতে পেতে পারি, মানে সৌদি আরেবিয়া এমন ডিমান্ড করছে। এবার দেখো প্রথম রিউমারটার থেকে এই রিউমারটা তবু সেন্স বানাচ্ছে, কারণ হ্যাঁ রক ভার্সেস রোমান রেইন্সের ম্যাচের কথা আমি তো ছেড়েই দিলাম, সেটা তো আমরা কবে থেকে ভেবে বসে আছি হয়ই না।
কিন্তু যদি সৌদি আরবিয়া আছে, একমাত্র সৌদি আরবিয়া এটা পসিবল করে দেখাতে পারে। আর রক ভার্সেস কোডি রোডসের স্টোরি পুরো তৈরি আছে, এখন শুধু সেটাকে প্লে করা বাকি। তো হ্যাঁ, এই রিউমারটা সত্যি হলেও হতে পারে। তো এইসব রিউমার চলছে সৌদি আরবিয়াকে নিয়ে। আর এমনিও সৌদি আরবিয়ার যে হিস্ট্রি আছে, মানে তারা লেজেন্ডদেরকে চায়, বড় বড় ম্যাচ চায়, কিন্তু সেই ম্যাচগুলো যেহেতু লেজেন্ডদের বয়সও হয়ে যাচ্ছে, ম্যাচগুলো অতটা দেখতে ভালো লাগে না বা ম্যাচগুলো অতটা ভালো হয় না। তো এই কারণে অনেকে চায় যে সৌদি আরবিয়া যাতে ডাব্লিউডাব্লিউ না যায়। কিন্তু এখন যেহেতু রাসেলমেনিয়া নিয়ে যাচ্ছে, রাসেলমেনিয়া যেহেতু ডাব্লিউডাব্লিউ সব থেকে বড় ইভেন্ট, তাই এই ইভেন্টে তো যে কোনো ধরনের পাগলামি হতে পারে। তো এই কারণে সবাই একটু চিন্তায় আছে যে রাসেলমেনিয়া 43 হয়তো সব থেকে ভালো রাসেলমেনিয়া হওয়ার জায়গায় সব থেকে খারাপ রাসেলমেনিয়াও হয়ে যেতে পারে এই কারণে। এবার চলো এইসব রিউমারকে মাথায় রেখে আমরা একটু বাস্তববাদী হওয়ার চেষ্টা করি। মানে অ্যাকচুয়ালি বাস্তবে কি হতে পারে, মানে রাসেলমেনিয়া 43-তে অ্যাকচুয়ালি কি এসব ম্যাচ হবে, নাকি আমরা যদি একটু বাস্তব কল্পনা করি তাহলে কি হতে পারে এর পরিবর্তে। তো দেখো, যেমন বললাম, সৌদি আরবিয়া যদি দাবি করে থাকে তাহলে সেই দাবি তো মানতেই হবে, মানে লেজেন্ডসদেরকে তো রাসেলমেনিয়া 43-তে অ্যাপিয়ার করাতেই হবে। কিন্তু আমি বলছি যে তাদের যদি কোনো ম্যাচে কম্পিট না করিয়ে অন্যভাবে অ্যাপিয়ার করানো যায়, সেটাও কিন্তু ডাব্লিউডাব্লিউইর কাছে কোনো মানে বাজে ডিল হবে না। কারণ আমরা দেখেছি রাসেলমেনিয়াতে এমনি কত মানে লেজেন্ড অ্যাপিয়ার করেই থাকে বিভিন্ন ফর্মে, কেউ প্রোমো কাট করতে, কেউ কোনো সেগমেন্ট দিতে, কেউ কাউকে অ্যাটাক করতে, এরকম করে বিভিন্ন লেজেন্ড তো মাঝে মাঝে অ্যাপিয়ার হয়ে থাকে। তো সৌদি আরবিয়াতে গিয়েও যদি সেইভাবে লেজেন্ডরা অ্যাপিয়ার করে তাহলে তাতে তো কোনো দোষ নেই, আর সেটা তো অবশ্যই করা যেতেই পারে। কিন্তু হ্যাঁ, এখন যদি সৌদি আরবিয়া পুরোপুরি ম্যাচের দাবি না করে বসে তাহলেই হলো, মানে তারা যদি চাই যে হ্যাঁ লেজেন্ডদেরকে আমার লাগবে, এবার তোমরা ম্যাচ করাও চাই না করাও সেটা কোনো মানে ব্যাপার না, তো সেই ক্ষেত্রে ডাব্লিউডাব্লিউ অন্যভাবে লেজেন্ডদের অ্যাপিয়ারেন্স করাতেই পারে। এমনকি এটাও হতে পারে যে সেই বছর হয়তো একটু হল অফ ফেমে বেশি লেজেন্ডদেরকে ইনক্লুড করে দিল, যার ফলে যখন হল অফ ফেম সেরেমনি হবে তখন লেজেন্ডরা সেইখানেই অ্যাপিয়ার করে যেতে পারে। মানে বিভিন্ন উপায় আছে যে লেজেন্ডদেরকে কীভাবে অ্যাপিয়ার করানো যেতে পারে। কিন্তু এবার যদি সৌদি আরবিয়া বলে যে না, শুধু অ্যাপিয়ার করালে হবে না, আমাদের ম্যাচ চাই, তাহলে সেটা কিভাবে সম্ভব? তাহলে আমার মনে হয় হাতে গোনা কয়েকজন লেজেন্ডই আছে যারা কিনা এই সময় দাঁড়িয়ে মানে একটা ম্যাচের জন্য রাজি হতে পারে। এবার তারা কারা, আমি কিছু নাম বলছি, সেই নামগুলো শোনো। যেমন দ্য রক, স্টোন কোল্ড স্টিভ অস্টিন, দি আন্ডারটেকার, ব্রক লেসনার, আর ধরে নেওয়া যাক গোল্ডবার্গ। মানে এই কয়েকজন সামান্য লেজেন্ডই আছে যারা কিনা এই মুহূর্তে অন্তত একটা ম্যাচ আর মানে ডেলিভার করে দিতেই পারে। এবার রকের কথা আলাদা রাখলাম, রক চাইলে এখনও 2-3টে ম্যাচ দিতে পারে, কিন্তু রকের টাইম হয় না। কিন্তু বাকি যাদের কথা বললাম তারা চাইলে আর একটা ম্যাচ অন্তত ডাব্লিউডাব্লিউতে দিতেই পারে, আর সেটা হয়তো তাদের ফাইনাল ম্যাচ হতে পারে, সেটাই সৌদি আরবিয়াতে গিয়ে হতে পারে। বা যেমন ক্রিস জেরিকো রিটার্নের রিউমার আসছে যে নেক্সট ইয়ার হয়তো ক্রিস জেরিকো AEW থেকে ডাব্লিউডাব্লিউতে চলে আসবে। তো ক্রিস জেরিকোর কোনো ম্যাচ ডাব্লিউডাব্লিউ করাতে পারে, কারণ ক্রিস জেরিকোও তো একজন লেজেন্ড, তো তারও কোনো ম্যাচ সৌদি আরবিয়ায় হতে পারে। আর লাস্ট টাইম আমরা যখন ক্রিস জেরিকোকে ডাব্লিউডাব্লিউতে দেখেছিলাম, সেটাও আমরা দেখেছিলাম গ্রেটেস্ট রয়্যাল রাম্বলে, আর সেটাও হয়েছিল সৌদি আরবিয়া থেকে। তো এই কয়েকজন লেজেন্ডের ম্যাচ ডাব্লিউডাব্লিউ করাতে পারে, মানে যদি চায় আর কি। কিন্তু এটাও আমাদের মাথায় রাখতে হবে, এটা আমরা বলছি 2027-এর কথা, মানে আজ থেকে আরও 2 বছর পরের কথা। তো সেই সময় এইসব লেজেন্ডের বডির কন্ডিশন কেমন থাকবে, বা তারা আদৌ ফিজিক্যালি কম্পিট করার অবস্থায় থাকবে কিনা, সেটাও একটা দেখার বিষয় হবে, যেটা আজ থেকে আমরা 2 বছর পর জানতে পারবো। কিন্তু তাছাড়া যদি আরেকটা উপায় ডাব্লিউডাব্লিউ বের করতে চায়, তো সেক্ষেত্রে এটা হতে পারে, যেমন আমরা একটা সময় দেখেছিলাম যে টিম রিক ফ্লেয়ার ভার্সেস টিম হাল্ক হগানের একটা ম্যাচ হয়েছিল, যেখানে হাল্ক হগানের টিম থেকে 5 জন সুপারস্টার ছিল, রিক ফ্লেয়ারের টিম থেকে 5 জন সুপারস্টার ছিল, হাল্ক হগানের টিমের ক্যাপ্টেন ছিল রোমান রেইন্স। তো এই টাইপের একটা ম্যাচ যদি করাতে চায় ডাব্লিউডাব্লিউ, তো সেটাও করাতে পারে, যেখানে কোনো একটা লেজেন্ডের টিম ভার্সেস আরেকটা লেজেন্ডের টিমের মধ্যে ম্যাচ হবে, সেখানে যে লেজেন্ড তাকে কম্পিট করতেই হলো না। তো এইসব উপায়ে ডাব্লিউডাব্লিউ রাসেলমেনিয়া 43-তে লেজেন্ডদেরকে বুক করতে পারে। আর একটা জিনিস যেটা হতে পারে সেটা হচ্ছে কিছু সুপারস্টার তাদের রিটায়ারমেন্ট থেকে বেরিয়ে আসতে পারে। যেমন আমরা দেখেছিলাম শন মাইকেল, ওই ট্রিপল এইচের সাথে যে ম্যাচটার কথা বললাম, ট্রিপল এইচ শন মাইকেল ভার্সেস ব্রাদার অফ ডিস্ট্রাকশন, ওই ম্যাচটার জন্য শন মাইকেল নিজের রিটায়ারমেন্ট থেকে বেরিয়ে এসেছিল। যদিও পরে সে হয়তো ভাবছে যে কেনই বা বেরিয়ে এলাম, কারণ ম্যাচটা তো ফালতু হয়েছিল। তো এই ধরনের জিনিস আবার ঘটতে পারে, মানে আরও কিছু লেজেন্ড হয়তো তাদের রিটায়ারমেন্ট থেকে বেরিয়ে আসতে পারে সৌদি আরবিয়ায় কম্পিট করার জন্য। কারণ যেমন বললাম, টাকাটা ফ্যাক্টর নেই, যে যত টাকা ডিমান্ড করবে সৌদি আরবিয়া তাকে তত টাকাই দেবে। এবার তোমরা ভাবো যে এই যেমন আমরা এজে স্টাইলসের রিটায়ারমেন্টের রিউমার শুনতে পাচ্ছি নেক্সট ইয়ার, যে নেক্সট ইয়ার হয়তো এজে স্টাইলস রিটায়ার হয়ে যেতে পারে। হয়তো এজে স্টাইলস এবার একটু ভেবে দেখবে যে না, আরও 1 বছর টেনে দেওয়া যাক, তাহলে সৌদি আরবিয়ার টাকাটাও আমার পকেটে ঢুকে যাবে, আর তারপর না হয় রিটায়ার হওয়া যাবে। আর একটা লেজেন্ড যার নাম হচ্ছে আমাদের বাতিস্তা, তো সেও রিটায়ার হয়ে গেছে অলরেডি, কিন্তু তাকে যদি সৌদি আরবিয়া চায় যে না বাতিস্তার একটা ম্যাচ করাতে হবে, তো তার ফিজিক্যাল কন্ডিশন আমার মনে হয় এখন ঠিকঠাকই আছে, তো সেও চাইলে তার রিটায়ারমেন্ট থেকে বেরিয়ে আরেকটা ম্যাচ সৌদি আরবিয়া দিলেও দিতে পারে।
কিন্তু এবার সব থেকে বড় নাম আমি যেটা বলতে চলেছি সেটা হচ্ছে আমাদের নেভার সিন 17 লাস্ট রিয়েল চ্যাম্পিয়ন, দ্য সিন নেশন লিডার জন সিনার। তো এটা তো জন সিনার রিটায়ারমেন্ট ট্যুর চলছে, আর জন সিনা বলেছে এই বছরের শেষে যখন জন সিনার লাস্ট ম্যাচ হয়ে যাবে আর তারপর জন সিনাকে আমরা আর ডাব্লিউডাব্লিউতে দেখতে পাবো না, জন সিনা তার রিটায়ারমেন্ট থেকে বেরাবে না, আর ডাব্লিউডাব্লিউতে সে কম্পিট করবে না। কিন্তু সৌদি আরেবিয়ার টাকার সামনে এইসব কথার কোনো মর্যাদাই নেই। যদি সৌদি আরেবিয়া মনে করে যে না এইসব রিটায়ারমেন্ট ট্যুর ফুর বাদ দাও, জন সিনাকে চাই মানে চাই আমাদের, তো জন সিনাকেও সৌদি আরেবিয়া বাধ্য করে দেবে তার রিটায়ারমেন্ট থেকে বেরিয়ে সৌদি আরেবিয়ায় রেসলমেনিয়া 43-তে একটা ম্যাচের জন্য। এবার সেটা আমাদের ফ্যান্সদের জন্য তো খুবই ভালো কথা হবে যে আমরা জন সিনাকে আরও একবার তাহলে দেখতে পেয়ে যাব। কিন্তু জন সিনার কথাটা ভাবো, তাহলে জন সিনা যে এই বছরটা সারা বছর ধরে জন সিনা বলে গেল যে এটা আমার রিটায়ারমেন্ট ট্যুর, এটাই লাস্ট টাইম, এরপর আমাকে আর দেখতে পাবে না, এইসব কথার আর কোনো মর্যাদা থাকবে? এইসব কথা তো তাহলে পুরো জলে ভেসে যাবে। তো এইটাই একটা ব্যাপার, এবার দেখতে হবে যে জন সিনার কাছে কোনটা বেশি বড়, তার কথার দাম নাকি সৌদি আরেবিয়ার টাকা। কারণ দেখো এইখানে যদি জন সিনা সৌদি আরেবিয়ার টাকাকেও বেছে নেয়, আমি বলবো না জন সিনা খারাপ কিছু করছে, কারণ নিজের লাভটা তো নিজে বুঝবেই ভাই যে কোনো মানুষ। তো সেক্ষেত্রে জন সিনার কোনো এতে দোষ নেই, কিন্তু হ্যাঁ সৌদি আরেবিয়া একমাত্র পার্টি যে কিনা জন সিনাকেও তার রিটায়ারমেন্ট থেকে বের করতে পারে। আর সেটা যদি হয়ে যায় তাহলে এটা একটা কি বলবো, এটা একটা বিশাল ব্যাপার হয়ে যাবে যে জন সিনা 2025-এ তার রিটায়ারমেন্ট ট্যুর করে গেল, এত কিছু হলো তার রিটায়ারমেন্ট ট্যুরে, আর লাস্টে কিনা 2027-এ সে আবার একটা ম্যাচের জন্য ফিরে এলো। কিন্তু তোমরা যদি একটা জিনিস লক্ষ্য করে দেখো যে যেই প্রেস কনফারেন্সটায় ট্রিপল এইচ এটা অ্যানাউন্স করেছিল যে ডাব্লিউডাব্লিউই রেসলমেনিয়া 43-কে নিয়ে সৌদি আরেবিয়া যাচ্ছে, সেইখানে ট্রিপল এইচের পেছনে যারা যারা দাঁড়িয়েছিল তাদের সবার মুখ কিন্তু শুকনো ছিল, সেটা শার্লেট ফ্লেয়ার হোক বা সেথ রলিন্স হোক বা বাকি যারা যারাই পেছনে দাঁড়িয়েছিল, বিয়াঙ্কা ব্লেয়ার, সবার মুখে কিন্তু সেরকম আনন্দ ছিল না। তো এইটার কারণ কি, কেন কেউ সৌদি আরেবিয়ায় যেতে চাইছে না, বা কেন ফ্যান্সরা বিশেষ করে ইউএসের ফ্যান্সরা যারা আমেরিকান ফ্যান্স তারা এই মুভটার পেছনে এত ব্যাকল্যাশ দেখাচ্ছে, সবাই ডাব্লিউডাব্লিউকে ইউ সোল্ড আউট, তোমরা বিক্রি হয়ে গেছো, এইসব আজে বাজে কথা বলছে? তার কারণ হচ্ছে এক, তাদের জিও পলিটিক্যাল রিলেশনশিপ। কারণ দেখো সৌদি আরেবিয়ার সাথে আমেরিকার যেমন খুব একটা বাজে সম্পর্কও না, তেমন খুব একটা ভালো সম্পর্কও না, তাদের জিও পলিটিক্যাল রিলেশনশিপ একটু তো কমপ্লিকেটেড। তো এখন আমি সেই বিষয়ে আসছি না, কিন্তু সেটা একটা বিশাল বড় কারণ যার ফলে তাদের মতের মিল হয় না, সেই কারণে আমেরিকান ফ্যান্সরা বা আমেরিকান লোকজনরা সৌদি আরেবিয়াকে খুব একটা পছন্দ করে না। আর একটা বড় কারণ হচ্ছে যেমন বললাম যে সৌদি আরেবিয়ায় গেলে বিভিন্ন ধরনের বড় বড় ম্যাচ তো আমরা দেখতে পাই, কিন্তু সেই ম্যাচের নাম বড় হলেও কোয়ালিটি অত বেটার হয় না, সেই একটা কারণ যার ফলে আমেরিকান ফ্যান্সরা সৌদি আরেবিয়াকে অতটা পছন্দ করে না। তাছাড়া যেগুলো বড় বড় রিজন, সেটা এক হচ্ছে তাদের ওমেন্স রেসলিং, কারণ সেখানে ওমেন্স রাইট নিয়ে এমনি একটা বিশাল ঝামেলার ব্যাপার স্যাপার চলতে থাকে, মহিলাদের সেই লেভেলে তাদের মর্যাদা, মর্যাদা ঠিক বলবো না, এটা খারাপ শোনাবে, সে বলে না অধিকার, সেই লেভেলের অধিকার তারা দেয় না। আমরা দেখেছি যে যখন ওমেন সুপারস্টারও সৌদি আরেবিয়ায় যায় তখন তাদেরকে পুরো ফুল গিয়ারে রেসলিং করতে হয়। তো সেটা একটা বিশাল বড় কনসার্নের ব্যাপার যে এই একটা ওমেন্স রেসলিং নিয়ে একটা বাধ্যবাধকতা সেখানে আছে। যদিও বিয়াঙ্কা ব্লেয়ার বলেছে যে সে তো খুব এক্সাইটেড সৌদি আরেবিয়া গিয়ে রেসলমেনিয়া একটা ম্যাচে কম্পিট করার জন্য, তো এইগুলো তো জাস্ট বলার কথা বলেছে, কিন্তু হ্যাঁ এই একটা বাধ্যবাধকতা ওইখানে আছে, তো সেই কারণেও অনেকে পছন্দ করে না জায়গাটাকে। বাকি হচ্ছে ট্র্যাভেল, কারণ দেখো রেসলমেনিয়া কিন্তু শুধু একটা শো না, রেসলমেনিয়া যখন আমেরিকায় হয় তখন আমেরিকার ইকোনমিতে সেটা একটা বিশাল লেভেলের বুস্ট নিয়ে আসে। তার কারণ হচ্ছে পুরো ওয়ার্ল্ড থেকে বিভিন্ন জায়গা থেকে পুরো পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে লোকজন রেসলমেনিয়া দেখতে যায়। এবার যেই শহরে রেসলমেনিয়া হচ্ছে সেই শহরের হোটেলগুলোর বুকিং হয়, সেই শহরের ইকোনমি বাড়ে, সেই শহরের বিভিন্ন জায়গা থেকে পয়সা আসে। তো রেসলমেনিয়া শুধু একটা শো না বলা যেতে পারে, সেখানকার একটা বিশাল বড় উৎসব। তো সেটাই যখন আমেরিকাতে হচ্ছে না, তো আমেরিকার ইকোনমিতেও একটা এফেক্ট পড়বে সেখানে, সেটা এই বছর সৌদি আরেবিয়ায় হতে পারে। আর আমেরিকানসরা চাইছে না যে আমেরিকা থেকে সৌদি আরেবিয়ায় গিয়ে তারা রেসলমেনিয়া দেখুক, তো সেক্ষেত্রে এটাও একটা বড় ব্যাপার যে তারা প্রথমবারের জন্য নিজেদের দেশেই রেসলমেনিয়া পাচ্ছে না, তো ট্র্যাভেলের একটা ব্যাপার থাকছে। তো এই কারণে একটা কি বলবো, একটা মনের মধ্যে একটা ক্ষোভ তো তাদের আছে। তাছাড়া সুপারস্টারদের কথাও যদি ভাবি যে রেসলমেনিয়া তো হয়ে গেল, এবার র আফটার রেসলমেনিয়া যদি সৌদি আরেবিয়ায় হয় তাহলে তো ঠিক আছে, কিন্তু ধরে নাও রেসলমেনিয়া সৌদি আরেবিয়ায় হলো, র আফটার রেসলমেনিয়া হলো আমেরিকায়, তো রেসলমেনিয়া শেষ করেই তাদের সবাইকে আবার আমেরিকা ফিরতে হবে, তারপর আমেরিকায় র আফটার রেসলমেনিয়া, তো ট্র্যাভেলের একটা বিশাল বড় ঝামেলা আছে সেখানে।
তো এরকমভাবে যদি ম্যানেজ করা হয় তাহলে তো একটা সমস্যার বিষয় হয়ে যাবে। কিন্তু যদিও আমার মনে হয় রেসেলমেনিয়া হলে র আফটার রেসেলমেনিয়াও ডাব্লিউডাব্লিউ সাউদি আরেবিয়া থেকেই করাবে, সেটা খুব একটা বড় সমস্যার কারণ হবে না। কিন্তু যেটা কনসার্ন সব থেকে বড় সেটা হচ্ছে যে যেমন বললাম সাউদি আরেবিয়ার কাছে টাকাটা কোনো বড় ব্যাপারই না। আর যখন ডাব্লিউডাব্লিউ বিক্রির কথা উঠেছিল তখন আমি কিছু ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি তখন একটা রিউমারের কথা বলেছিলাম যে এরকমও রিউমার চলছিল যে সাউদি আরেবিয়াও হয়তো ডাব্লিউডাব্লিউকে কিনে নিতে পারে। এবার এই কথাটা যদি সত্যি হয় সেটা কিন্তু অ্যাকচুয়ালি সত্যি হতে পারে, কারণ টিকেও যেমন বললাম টিকেওর তো মূল কথা হচ্ছে আমাদের টাকা চাই। এবার টিকেও যদি দেখে যে সৌদি আরেবিয়া তাদেরকে বিশাল বড় অ্যামাউন্টের একটা টাকা দিচ্ছে ডাব্লিউডাব্লিউর মানে পরিবর্তে, তাহলে তারা ডাব্লিউডাব্লিউকে বিক্রি করার আগে দুবারও ভাববে না। কারণ তারা হয়তো যে লাভটা ডাব্লিউডাব্লিউ থেকে চাইছে সেটা যদি সৌদি আরেবিয়া তাদেরকে একবারে দিয়ে দেয় তাহলে তারা কেনই বা ডাব্লিউডাব্লিউকে নিজেদের কাছে রাখতে চাইবে। তো সেই ক্ষেত্রে তারা ডাব্লিউডাব্লিউকে মানে সৌদি আরেবিয়ার কাছে বিক্রি করে দিতেও পারে। এবার তোমরা বলবে যে ঠিক আছে ডাব্লিউডাব্লিউ তো টিকেওর কাছেও বিক্রি হয়েছে, কী এমন বড় ব্যাপার, যেমন চলছে তেমনই চলবে। কিন্তু না, সৌদি আরেবিয়ার কাছে বিক্রি হলে এটা সমস্যার ব্যাপার হয়ে যাবে। কারণ এখন যেমন ডাব্লিউডাব্লিউর বেশিরভাগ যত ইভেন্ট হয় সেগুলো আমেরিকা থেকে হয়, কিন্তু একবার যদি সৌদি আরেবিয়ার কাছে ডাব্লিউডাব্লিউ বিক্রি হয়ে যায় তাহলে ডাব্লিউডাব্লিউর বেশিরভাগ ইভেন্ট সৌদি আরেবিয়া থেকেই হবে। আর ডাব্লিউডাব্লিউ সুপারস্টারদের বাড়ি হচ্ছে বেশিরভাগ আমেরিকাতে, তো তখন তাদেরকে নিজেদের দেশ ছেড়ে সৌদি আরেবিয়া এসে থাকতে হবে শুধুমাত্র ডাব্লিউডাব্লিউতে কম্পিট করার জন্য, যেটা মোটেই ভালো কথা হবে না। তো এইটা একটা বিশাল বড় কনসার্নের ব্যাপার। আর এটা কিন্তু হওয়ার পসিবিলিটি আছে, কারণ সৌদি আরেবিয়া যদি চায় টাকা দিয়ে যা ইচ্ছা কিনে নিতে পারে। আর যদি ডাব্লিউডাব্লিউকে কোনোভাবে টিকেও ছেড়ে দেয় সৌদি আরেবিয়ার হাতে তাহলে এটা একটা বিশাল বড় ব্যাপার। আর যেই জায়গা রয়্যাল রাম্বলের রাসেলমেনিয়ার পেছনে $350 মিলিয়ন খরচ করতে পারে, রাসেলমেনিয়া $250 মিলিয়ন, রয়্যাল রাম্বল $100 মিলিয়ন, তারা ডাব্লিউডাব্লিউকে কেনার জন্য যত মিলিয়ন ডলার চাই তত টিকে ওকে দিতে রাজি হয়ে যাবে। টাকাটা তাদের কাছে ফ্যাক্টরি না। তো এইটা একটা বিশাল বড় কনসার্নের ব্যাপার যে সৌদি আরেবিয়া যদি এরকমই চলতে থাকে তাহলে ঝামেলা তো সৃষ্টি করতে পারে পরবর্তীকালে। তো দেখা যাক আমাদের কি, আমরা তো সেই বাড়ি বসেই দেখবো, আমরা তো আর সৌদি আরেবিয়া গিয়ে রাসেলমেনিয়া দেখছি না, আমরা তো সেই বাড়িতে টিভিতে নেটফ্লিক্সেই দেখবো রাসেলমেনিয়া। তো আমাদের জন্য এটা যদিও খুব একটা বড় ব্যাপার না, কিন্তু যারা আমেরিকা থাকে আমেরিকাবাসীদের জন্য আর যারা আর কি রাসেলমেনিয়া টিকিট কেটে দেখতে যাওয়ার কথা ভাবছিল তাদের জন্য এটা একটা বিশাল বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে রাসেলমেনিয়া 43 কীভাবে ডাব্লিউডাব্লিউ সৌদি আরেবিয়ায় নিয়ে গেল। তো সেই কারণেই মনে করা হচ্ছে যে হলে খুব বড় ইভেন্টও হতে পারে, আবার না হলে খুব বাজে ইভেন্টও দাঁড়াতে পারে রাসেলমেনিয়া 43। আর আরেকটা জিনিস যেটা লাস্ট টাইম আমি বলে শেষ করি সেটা হচ্ছে রাসেলমেনিয়া 43 যেহেতু 2027 সালে হচ্ছে, তাই আমরা কিছু আনএক্সপেক্টেড রিটার্নও হয়তো রাসেলমেনিয়া 43-তে দেখতে পেয়ে যেতে পারি। যেমন সবথেকে বড় রিটার্ন যেটা রাসেলমেনিয়া 43-তে হতে পারে সেটা হচ্ছে আমাদের ডিন অ্যামব্রোসের রিটার্ন। কারণ আমরা জানি 2027 সালেই ডিন অ্যামব্রোস বা জন মক্সলির AEWর সাথে ডিল শেষ হচ্ছে, আর তারপর যদি একটা বড় ডিল জন মক্সলি পেয়ে যায় ডাব্লিউডাব্লিউর থেকে, আর যেহেতু সৌদি আরেবিয়ার থেকে হচ্ছে, সৌদি আরেবিয়াও যদি একটু ডাব্লিউডাব্লিউকে কনভিন্স করে যে আমাদের ডিন অ্যামব্রোস বা জন মক্সলিকেও চাই রাসেলমেনিয়ায়, তো সেক্ষেত্রে ডাব্লিউডাব্লিউ ট্রাই তো করবে। আর সেক্ষেত্রে এরকম জন মক্সলি বা আমাদের ডিন অ্যামব্রোসও ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করতে পারে 2027-এ। এমনকি আরও কিছু বড় সুপারস্টার তারাও হয়তো ডাব্লিউডাব্লিউতে 2027-এ রিটার্ন করতে পারে, যাদের রিটার্ন হয়তো আমরা কল্পনাই করতে পারছি না এখনও। বা কিছু বড় নাম হয়তো ডাব্লিউডাব্লিউতে ডেবিউ করতে পারে 2027 সালে শুধুমাত্র সৌদি আরেবিয়ার রাসেলমেনিয়া হওয়ার কারণে। তো এরকম অনেক ফ্যাক্টর আছে সৌদি আরেবিয়ার রাসেলমেনিয়া হওয়ার পেছনে। তো এবার তোমরা বলো যে এটা ডাব্লিউডাব্লিউর জন্য অ্যাকচুয়ালি ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে, আর তোমাদের কি মনে হচ্ছে? এইটাই কি মানে ইতিহাসের সব থেকে সেরা রাসেলমেনিয়া হতে চলেছে, নাকি ইতিহাসের সব থেকে বাজে রাসেলমেনিয়া হতে চলেছে? কিন্তু আমার তো কষ্ট হচ্ছে রাসেলমেনিয়া 42-এর কথা ভাবে, যেটা হবে পরের বছর 2026 সালে। এই রাসেলমেনিয়া 43-র জন্য রাসেলমেনিয়া 42-কে কেউ পাত্তাই দিচ্ছে না। তো যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি থাকে। এবার তোমরা বলো তোমাদের মতামত কি পুরো বিষয়টা নিয়ে। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে লাইক করে দিও, আর কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের মতামত জানানোর সাথে সাথে কমেন্ট বক্সকে সোয়াইপ করলে একটা হাইপ বাটন পেয়ে যাবে, সেই হাইপ বাটনটাকে প্রেস করে ভিডিওটাকে হাইপও করে দিও, এতে চ্যানেলের একটু লাভ হবে। তো তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।